আজকে দুর্দান্ত অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি ক্রিয়েশন অব দ্য গডস এক্সপ্লেন করব, যা 3000 বছর পূর্বে এক যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত। এই যুদ্ধের কারণে পৃথিবী ধ্বংস হতে চলেছিল। তারা কিভাবে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল তা জানতে সঙ্গেই থাকুন। মুভির শুরুতেই আমরা কিছু মৃত সৈনিককে দেখতে পাই, যাদের পুরো শরীর বরফে পরিণত হয়েছিল এবং তারা একটি কেল্লার সামনে মরে পড়েছিল। আর ইনি হচ্ছেন একটি কেল্লার সর্দার, যিনি রাজ্যের সেনাপতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার রাজ্য দখল করতে চায়, আর এখন সে নিজেকে রাজা দাবি করে। অন্যদিকে কেল্লার অপর প্রান্তে সেনাপতির সেনার দল এই রাজার বিরুদ্ধে হামলা করার জন্য প্রস্তুত রয়েছে। আর এখানে অন্য সর্দারদের ছেলেরাও ছিল, কিন্তু তাদের মধ্যে সম্রাটের একজন বিশ্বস্ত সেনা ছিল, যার নাম অ্যানজিও। এরপর তারা ওই রাজার সাথে যুদ্ধ করার জন্য বড় বড় পাথর দিয়ে আঘাত করে, যার ফলে কেল্লার দেয়াল ভেঙে যায় এবং দুই পক্ষের সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক তখন ওই রাজা দাবি করা কেল্লার সর্দার বুঝতে পারে যে সে হেরে যাবে, তাই সে তার পরিবারের সকল সদস্যদের নিয়ে পালাতে থাকে। কিন্তু সেনাপতি ও তার সৈনিকরা একটা পাহাড়ের উপর তাদের দেখে ফেলে এবং তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে ওই রাজা দাবি করা সর্দার সেনাপতিকে আঘাত করলে সেনাপতির রক্ত পাহাড়ের গা ঘেঁষে নিচে যেতে যেতে একটা গুহায় এসে পড়ে, যার ফলে ওই গুহায় বহু বছর যাবৎ বন্দী থাকা একটি ডেমন ফক্সের আত্মা মুক্তি পেয়ে যায়। আর এরপরই সেনাপতি ওই সর্দারকে মেরে ফেলে। আর এই অবস্থা দেখে গাড়িতে থাকা সর্দারের মেয়েটি শত্রুদের হাত থেকে বাঁচতে সে নিজের মাথার হেয়ারপিন দিয়ে আত্মহত্যা করে। আর তারপরই সেখানে একটি বরফের তুফান হয়। এই তুফানের বরফ শেষ হলে দেখা যায় মেয়েটি আবার জীবিত হয়ে গেছে, কিন্তু তার চোখগুলো ভিন্ন রং ধারণ করেছে, মানে ওই ডেমন ফক্সের আত্মা এই মেয়েটির শরীরে ঢুকে গেছে। ফলে সে মরেও পুনরায় জীবিত হয়ে গেছে, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। যেটাই হোক, তখন সেখানে থাকা সৈনিকরা তাকে মারতে চায়, কিন্তু এনজিও নামক সৈনিকটি তাদের বাধা দেয়। তারপরই সেখানে সেনাপতি চলে আসে, আর এই মেয়েটি সেনাপতিকে দেখে অজ্ঞান হয়ে যায়। তারপরের সিনে দেখা যায় সৈন্যরা এই যুদ্ধ জয়ের আনন্দ করছিল। অন্যদিকে সেনাপতি আঘাতের স্থানে ঔষধ লাগাতে থাকে, আর তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে আর বলে, আমি কোনো সাধারণ মেয়ে নই, আর আমি জানি তুমি কি চাও। এই কথা বলেই মেয়েটি সেনাপতির শরীরে স্পর্শ করতেই সেনাপতির আঘাত ঠিক হয়ে যায়, যা দেখে সেনাপতি পুরো অবাক হয়ে যায়। তারপর সকালে সেনাপতি রাজার কাছে যায় এবং সর্দারের কাটা মাথা ও সর্দারের মেয়েকে তাদের কাছে হস্তান্তর করে। তখন সর্দারের মেয়ের সৌন্দর্য দেখে রাজকুমার খুশি হয় এবং রাতে রাজপ্রাসাদে আনন্দ উৎসব করা হয়, যেখানে বিভিন্ন রকম নৃত্য পরিবেশন করা হয়। তারপর নৃত্য করতে করতে রাজকুমার রাজার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং বাকি সৈন্যদের মারতে শুরু করে। তার ঠিক এক পর্যায়ে যখন রাজকুমার সেনাপতিকে মারতে যাবে, ঠিক তখনই কুফেট নামক একজন সৈনিক রাজকুমারকে মেরে ফেলে, যার ফলে তখন কুফেট ভয় পেয়ে যায়, কারণ সে এই রাজ্যের রাজাকে মেরে ফেলেছে। এর জন্য তার অনেক বড় শাস্তি হবে। কিন্তু সেনাপতি তখন বলে, কোনো সমস্যা নেই, তুমি যা করেছো ঠিক করেছো। এই রাজকুমার লোভে পড়ে গিয়েছিল, যদি সে রাজা হতো তাহলে এই রাজ্যের অনেক ক্ষতি হয়ে যেত। এই কথা বলে সেনাপতি সেই রাজার লাশ কোলে তুলে নেয়, আর তখন সবাই তাকে সম্মান জানায়। অপর সিনে দেখা যায় রাজার মৃত্যুর পরেই স্বর্গে 12 জন দেবতারা বুঝতে পারে পৃথিবীতে অনেক বড় সংকট আসতে চলেছে। তারপর তারা কল্যাণ পর্বতে আসে, সেখানে 3 জন সাধু ছিল। তারপর দেবতারা এই সাধুদের কাছে সবকিছু খুলে বলে এবং একটি অস্ত্র দিয়ে বলে, তোমাদের মধ্যে যে এই অস্ত্রটি স্পর্শ করবে তার সমস্ত শক্তি চলে যাবে। তারপর এই কথা শুনে 3 জন সাধুর মধ্যে একজন বলে, পৃথিবীকে বাঁচাতে সে তার শক্তি হারাতেও প্রস্তুত। এই বলে সেই অস্ত্রটি স্পর্শ করতে তার সমস্ত শক্তি চলে যায় এবং সে বৃদ্ধ হয়ে যায়। তখন সেই 12 জন দেবতারা বলেন, এই অস্ত্র পৃথিবীকে বাঁচাবে, কেননা পৃথিবীতে অনেক বড় সংকট আসতে চলেছে। অন্যদিকে দেখা যায় পৃথিবীতে সেনাপতিকে রাজা বানানো হয়, কারণ রাজকুমার রাজাকে মেরে ফেলার পর তাকেও তো মেরে ফেলা হয়েছে। তাই এখন এই রাজ্যের রাজা এই সেনাপতি হয়েছে এবং তার রাজ্যে অভিষেক হতে চলেছে। কিন্তু সেদিন রাজগুরু রাজ্যের ভবিষ্যৎ দেখার জন্য একটি পরীক্ষা চালায়, কিন্তু পরীক্ষা চলাকালীন সেই জিনিসটা ফেটে যায় এবং কালো মেঘে আকাশ ঢেকে যায়। তখন রাজগুরু বলে, হয়তো দেবতারা আমাদের উপর সন্তুষ্ট নন, যা ঠিক করতে আমাদের একটি মন্দির বানাতে হবে। তখন রাজা বলে, আমি অবশ্যই মন্দির বানাবো। এই কথা বলার পরই আবার পৃথিবীতে সূর্যের আলো ফিরে আসে।
অন্যদিকে এনজিও নামক সৈন্যটি রাতে রাজমহলে ঢোকার সময় একটি ডেমন ফক্স দেখতে পায়, যে কিনা একজন সৈন্যকে খাচ্ছিল। এনজিওকে দেখে ডেমন ফক্স পালাতে থাকে। তখন এনজিও তার পিছু নিতে নিতে অনুমতি ছাড়াই রাজার কক্ষে ঢুকে পড়ে। ফলে তা দেখে রাজা এনজিওর উপর রেগে যায়। তারপর রাজাকে ওই ডেমন ফক্সের কথা বলতেই রাজা তাকে রেগে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে এনজিওর কাছে কুফেট আসে আর বলে, আমরা যদি সেদিন মেয়েটিকে মেরে ফেলতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এই সিনে অপর একজন কেল্লার সর্দারকে দেখানো হয়, যার নাম জিচাং। সে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। এরপর ওই 3 সাধুকে দেখানো হয়, তারা এই রাজমহলে ঢোকার চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারছে না। তাই তারা চালাকি করে একটি লোককে একটি লাল রঙের ফল দেয় আর বলে, এটি একটি জাদুর ফল, এটি খেলে তুমি অমর হয়ে যাবে। মানে এই ফলটা দিয়ে বোকা বানিয়ে তারা ভেতরে ঢুকে পড়ে, যেখানে তারা দেখে অনেক বড় একটি মন্দির বানানো হচ্ছে, যার দেখাশোনায় এনজিও এবং কুফেট নিয়োজিত আছে। এখানে এনজিও বলছে, আমাদের রাজা ওই ডেমন ফক্সের হাতে জিম্মি হয়ে গেছে, তাই এবার এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। এখন শুধু দেবতারাই পারে আমাদেরকে বাঁচাতে। এদিকে 3 জন সাধুর পায়ে শিকল পরানো হয়। তখন তারা বুঝতে পারে তারা ওই লোকটাকে বোকা বানায়নি, বরং ওই লোকটি তাদের বোকা বানিয়েছে এবং এখানে তাদেরকে বিক্রি করে দিয়েছে। তাই শিকল পরার পরও তারা কাজ না করায় একজন তাদের উপর চাবুক মারতে চায়, কিন্তু ছোট সাধু চাবুক ধরে ফেলে এবং লোকটিকে ঘোরাতে থাকে আর ছুঁড়ে ফেলে দেয়। আর তখন উপর থেকে অনেকগুলো কাঠ পড়তে থাকে। তখন ছোট সাধু উপরে গিয়ে সেগুলো ধরে ফেলে, কিন্তু যখন ওই লোকটির উপর একটি বড় পাথরের খণ্ড পড়তে থাকে তখন সাং নামক সাধু তার লাঠি ধরে ফেলে। এটা দেখে সেখানে এনজিও এবং কুফেট চলে আসে এবং বলে, দেবতারা সাধুদেরকে এই রাজ্যকে বাঁচাতে পাঠিয়েছে, তাই তারা অনেক খুশি হয়। অপর সিনে একজন জাদুকরকে দেখানো হয় যে রাজাকে জাদু দেখাচ্ছিল। ওই জাদুকর তার মাথা কেটে এদিক সেদিক ঘোরাচ্ছিল। ঠিক তখনই এনজিও সবাইকে নিয়ে সেখানে চলে আসে এবং দেবতাদের পাঠানো ওই অস্ত্রটি রাজাকে দেয় আর বলে, এটি দেবতারা পাঠিয়েছে, যা দিয়ে আপনি পৃথিবীতে অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবেন। অস্ত্রটি দেবতারা একজন ভালো এবং শক্তিশালী রাজাকে দিতে বলেছে, আর এখন তো আপনিই রাজা। আর তখন সেখানে থাকা ওই জাদুকরটি ওই অস্ত্র সম্পর্কে জানতো, তাই সে বলে, যদি অস্ত্রটি আসল হয় তাহলে অস্ত্রটি আত্মাকে বন্দী করতে পারবে। তখন এই কথা শুনে সাথে সাথে রাজা কোনো কিছু চিন্তা না করেই সেখানে থাকা একজন সৈনিককে মেরে ফেলে, যার আত্মাটি ওই অস্ত্রের মধ্যে ঢুকে যায়। আর তখনই ওই অস্ত্রটি রাজার হাত থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু সাধু লোকটি অস্ত্রটি তুলে নেয় আর বুঝতে পারে যে রাজা ভালো মানুষ না, কারণ কোনো কিছু না ভেবেই সে একজন সৈনিককে হত্যা করেছে, তাই তাকে এই পবিত্র অস্ত্রটি দেওয়া যাবে না। তাই সাধু দেবতাদের দেওয়া সেই অস্ত্রটি নিয়ে সেখান থেকে নৃত্য করতে করতে সুযোগ বুঝে সেখান থেকে পালাতে চায়, কিন্তু রাজার সৈন্যরা তাকে ঘিরে ফেলে। তখন বড় ও ছোট সাধু তাদের মারতে থাকে এবং ওই জাদুকরটাকেও আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা সবাই সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু কুফেট এবং এনজিও তাদের পিছু নেয়। অন্যদিকে সেই জাদুকরকে দেখানো হয় যে সমুদ্রের মাঝখানে কোনো এক শয়তানি শক্তির সাথে কথা বলছে। সেখানে জাদুকর বলে সে অস্ত্র খুঁজে পেয়েছে, যা 3 জন সাধুর কাছে আছে এবং তারা অনেক বেশি শক্তিশালী। জাদুকরের থেকেও তাদের শক্তি অনেক বেশি, তাই সেই অস্ত্রটি নেওয়ার জন্য তার আরো বেশি শক্তি প্রয়োজন। এই কথা বলার পরই সমুদ্র থেকে একটা অদৃশ্য হাত উঠে আসে এবং জাদুকরের হাতের ভেতর ঢুকে যায়। ফলে সাথে সাথে জাদুকর আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটির পার্ট 1 সমাপ্ত হলো। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।